আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিশু হাসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ধর্ষণের প্রতিবাদ দেশজুড়ে অব্যাহত। মৌলভীবাজারে ছাত্রলীগের হামলা, মৃত্যুদণ্ডের বিধান সোমবার ক্যাবিনেটে উত্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর। নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনের স্বীকারোক্তি, 2 আসামির 10 দিনের রিমান্ডে কালাম। শিশু ধর্ষণে শেরপুর ও সাতক্ষীরায় 6 জন গ্রেফতার। শীতকালে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে পারে, সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। ট্রাম্পের মতোই চিকিৎসা পাচ্ছেন দেশের করোনা রোগীরা, দাবি স্বাস্থ্যমন্ত্রীর। মহামারীর ধাক্কায় প্রবৃদ্ধি 1.6% নামার আভাস বিশ্বব্যাংকের। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ধর্ষণ আর নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষকদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজও মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। মৌলভীবাজারে প্রগতিশীল বাম ছাত্র সংগঠনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ছাত্রলীগের হামলায় অন্তত 5 জন আহত হয়েছে। এছাড়া বিএনপি অনেক জায়গায় পুলিশের বাধার মুখে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। মৌলভীবাজারে প্রগতিশীল বাম ছাত্র সংগঠনগুলো শহরের চৌমুহনী এলাকা থেকে মিছিল নিয়ে জেলা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিলে হঠাৎ ছাত্রলীগের 10-12 জন নেতাকর্মী সেখানে হামলা চালায়। এতে 5 আন্দোলনকারী আহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মার্কেটের সামনে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন করলে পুলিশ ব্যানার ছিনিয়ে নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। পরে পুলিশি বাধার মধ্যেই মানববন্ধন হয়। খাগড়াছড়িতেও পুলিশের দফায় দফায় বাঁধা বাকবিতণ্ডা ও উত্তেজনার মধ্য দিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। সিলেট জেলা ও মহানগর বিএনপির মানববন্ধনে বাধা দেয় পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পুলিশের বাধার মুখে দ্রুত মানববন্ধন শেষ করা হয়। নাটোরের জেলা বিএনপির নেতাকর্মীরা শহরের আলাইপুরে দলের অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হলে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই মানববন্ধন করে তারা। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড নিশ্চিত করা সহ 9 দফা দাবিতে লালমনিরহাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের শিক্ষার্থীরা। শহরের মিশন রোডে মানববন্ধনে এ সময় শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করেন সর্বস্তরের পেশাজীবীরা। মানিকগঞ্জের শহীদ রফিক চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে উদীচী শিল্পী গোষ্ঠী ও খেলাঘর আসর সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে টাঙ্গাইল জেলা বিএনপি সকালে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে। পটুয়াখালীতে সকালে জেলা বিএনপির উদ্যোগে কোর্ট চত্বরে ও সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে শহরের ইটাগাছা হাটের মোড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সিরাজগঞ্জে বাজার স্টেশন চত্বরে শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। একই ইস্যুতে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় প্রগতিশীল ছাত্র সমাজের ব্যানারে প্রতিবাদ সমাবেশ হয়েছে। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ধর্ষণকে রাজনীতিকরণ না করে আইনে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বৃহস্পতিবার অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা এসব কথা বলেন। তারা বলেন, রাজনীতিকরণ বাদ দিতে হবে, দলমত নির্বিশেষে ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আরও বলেন, ধর্ষকের আশ্রয় এবং প্রশ্রয়দাতাদের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা না নিলে এই সহিংসতা বন্ধ হবে না। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার কথাও বলেন তারা। আইনে কোনো দুর্বলতা থাকলে সংশোধন করে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখার বিধানের কথা বলেন তারা। এদিকে শাহবাগে অবস্থান নিয়ে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে অবস্থান নেয় শিক্ষার্থীরা। দ্রুত আইন কার্যকর না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। একই দাবিতে আজ বিকেল 3টায় শাহবাগে মহাসমাবেশের ডাক দিয়েছে তারা। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, এই সংক্রান্ত প্রস্তাব সোমবার মন্ত্রিসভায় উত্থাপন করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্যোগ আমরা নিচ্ছি এবং এটা আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করা হবে। এটা যুক্তিসঙ্গত
যেটা সেটাই করা উচিত। সেই জন্য আমরা এটা নিশ্চয়ই আমি বলেছি বিবেচনা করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন যে এরকম একটা সংশোধন নিয়ে সেটা মন্ত্রিসভায় উত্থাপন করতে এবং সেখানে আলোচনা হবে। নোয়াখালীতে বিবস্ত্র করে গৃহবধূ নির্যাতনের মামলায় ৩ নম্বর আসামি কালামের ১০ দিন ও শাহেদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। স্বীকারোক্তি দিয়েছে ২ নম্বর আসামি আব্দুর রহিম এবং ইউপি সদস্য মোজাম্মেল হোসেন সোহাগ। এদিকে শিশু ধর্ষণের অভিযোগে শেরপুরে ৫ জন ও সাতক্ষীরায় ১ যুবককে গ্রেফতার করা হয়েছে। গাজীপুরের কাশিমপুরে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে ২ যুবকের বিরুদ্ধে। নোয়াখালীতে বিবস্ত্র করে গৃহবধূ নির্যাতনের মামলার আসামি কালাম ও শাহেদকে বৃহস্পতিবার বিকালে ৩ নম্বর আমলি আদালতে হাজির করা হয়। রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক ৩ মামলায় কালামের ১০ দিন এবং মাইনুদ্দিন শাহেদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বুধবার রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে ঘটনার মূল পরিকল্পনাকারী দেলোয়ারের সহযোগী কালামকে গ্রেপ্তার করে র্যাব। এরপরই গ্রেপ্তার করা হয় ওই মামলার আসামি মাইনুদ্দিন শাহেদকে। আজকে আবুল কালামকে মাননীয় আদালতে উপস্থাপন করা হয়েছে। আবুল কালামের এই ৩টি মামলাতে প্রত্যেক মামলাতে 7 দিনের করে রিমান্ড চাওয়া হয়েছে। এদিকে রিমান্ড শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় আলোচিত এ মামলার ২ নম্বর আসামি আব্দুর রহিম এবং তদন্তে অন্তর্ভুক্ত আসামি ইউপি সদস্য মোজাম্মেল হোসেন সোহাগ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে সকালে হবিগঞ্জের কালেঙ্গা ত্রিপুরা বস্তি থেকে গ্রেপ্তার করা হয় আলোচিত এ মামলার আরেক আসামি শামসুদ্দিন সুমনকে। পিবিআইয়ের একটি দল তাকে গ্রেপ্তার করে। এ নিয়ে আলোচিত এ মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হলো। এদিকে শেরপুরের নালিতাবাড়িতে ১০ বছরের শিশু ধর্ষণ মামলায় ধর্ষক হারুনুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝিনাইগাতি উপজেলার তিনানি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ মামলায় গ্রেপ্তার হলো ৫ জন। আইনের ঊর্ধ্বে কেউ নয়। ধর্ষিতা সঠিক বিচার পাক, ধর্ষণকারীর সঠিক বিচার হোক, এটা আমি চেয়ারম্যান হিসেবে দাবি জানাই। সাতক্ষীরার আশাশুনিতে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি তরিকুল ইসলামকে ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করে পুলিশ। সোমবার মোবাইলে ছবি দেখানোর কথা বলে এক শিশুকে ধর্ষণ করে তরিকুল। অন্যদিকে গাজীপুরের কাশিমপুরে ১৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ২ যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। সকালে শিশুটির মা বাদী হয়ে কাশিমপুর থানায় মামলা করেন। অভিযুক্তরা হলো সম্রাট হোসেন শান্ত ও শাকিল আহমেদ। এছাড়া নাটোরের বড়াই গ্রামে মেয়েকে ধর্ষণ মামলায় বাবা শরীফুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত। নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে ২২ সেপ্টেম্বর মামলা করেন মেয়ের মা। বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে সুনামগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক তরুণী। এই ঘটনায় ধর্ষক মানিক মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে দৌলতপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে সন্ধ্যায় দোয়ারা বাজার থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেছে নির্যাতিতার পরিবার। তাদের অভিযোগ, বুধবার উপজেলার নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রাম থেকে পার্শ্ববর্তী দিনের চুক গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে ধর্ষণ করে অভিযুক্ত মানিক। পরে তাকে গ্রেফতার করে পুলিশ। এদিকে ফেনীর সোনাগাজীর স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রকাশিত সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ৪ শিশুর জামিন নিষ্পত্তির আদেশ দিয়েছেন। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রাত ৯টায় এই আদেশ দেন। হাইকোর্টের আদেশে বলা হয়েছে, যশোরের জেলা প্রশাসককে যশোর পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্র থেকে ওই ৪ শিশুকে বৃহস্পতিবার রাতের মধ্যে তাদের অভিভাবকের কাছে পৌঁছে দিতে হবে। এছাড়া বরিশালের সংশ্লিষ্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আগামী ১১ অক্টোবর রবিবার সকাল 11:30টায় সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চে সশরীরে উপস্থিত থাকতে বলা হয়। সেই সাথে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ওই ৪ শিশুকে তাদের অভিভাবক সহ রবিবারই উপস্থিত হবার আদেশ দিয়েছে আদালত। একই সাথে সকাল 10:30টার মধ্যে ভিকটিমের ধর্ষণ সংক্রান্ত মেডিকেল প্রতিবেদন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট বেঞ্চে পাঠাতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শীতকালে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে পারে, সেজন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। তিনি জানিয়েছেন, করোনার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে, পড়ালেখা অব্যাহত রাখতে প্রমোশন দেওয়া হয়েছে। সকালে গণভবন থেকে কিশোরগঞ্জের ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে জানানো হয়,
874 কোটি টাকা ব্যয়ে 30 কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়কের কারণে হাওড় অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। মানুষের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি পর্যটনের বিশাল সুযোগ তৈরি হবে। প্রধানমন্ত্রী বলেন, সারা দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে। নদীপথ ও রেলপথের কানেক্টিভিটি বাড়ানো হচ্ছে, যাতে মানুষের অর্থনৈতিক উন্নতি হয়। এভাবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা হবে। তিনি বলেন, করোনা বাধা না দিলে আরও উন্নয়ন হতো। করোনা ভাইরাস যখন গতবার শীতকালে শুরু হয়েছিল, আগামী শীতকালে আবার আসতে পারে, সেটা মাথায় রেখে প্রত্যেকটা জেলা হাসপাতালে আইসিইউ নির্মাণ থেকে শুরু করে অক্সিজেনের ব্যবস্থা এবং সব ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আমরা তাৎক্ষণিকভাবে প্রায় 2000 ডাক্তার, 3000 নার্স নিয়োগ দিয়েছি, টেকনিশিয়ান নিয়োগ দিয়েছি। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি। প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে পরীক্ষা স্থগিত হয়েছে। শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে ডিজিটাল শিক্ষার উপর জোর দেন তিনি। যেহেতু পরীক্ষা আমরা এসএসসি বা এসএসসি পরীক্ষা নিতে পারছি না, কিন্তু তাদের যে টেস্ট পরীক্ষা বা ক্লাসের পরীক্ষাগুলি বা সেই সব পরীক্ষাগুলি নিয়ে তাদের রেজাল্ট দিয়ে আমি ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা সিদ্ধান্ত দিয়েছি যে তাদের প্রমোশনটা দিয়ে দেওয়া হবে, যারা যেন পড়াশোনাটা অব্যাহত রাখতে পারে। প্রধানমন্ত্রী জানান, প্রতিটি বড় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। শিল্প এলাকা গড়ে তোলা হবে ওইসব এলাকার পণ্যকে ভিত্তি করে। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। দেশে করোনা শনাক্তের 7 মাস পূর্ণ হলো। একদিনে করোনায় আরও 20 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 5460 জনে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনার প্রথম ঢেউ নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার। এদিকে দ্বিতীয় ঢেউয়ের জন্য সরকার প্রস্তুত, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দেশে প্রথম করোনা শনাক্ত হয় গত 8 মার্চ। প্রথম মৃত্যুর ঘটনা ঘটে এর 10 দিন পর 18 মার্চ। এরপর প্রতিদিনই ধীরে ধীরে বাড়তে থাকে কোভিড-19-এ আক্রান্ত ও মৃতের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 7 মাস পূর্ণের দিন বৃহস্পতিবার আরও 1441 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 3,74,592 জন। মারা যাওয়া 20 জনের মাঝে 13 জন পুরুষ ও 7 জন নারী। করোনা শনাক্তের হার 11.43%, সুস্থতার হার 76.97 ও মৃত্যুর হার 1.46%। এমন বাস্তবতায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দাবি করেন, বুঝে না বুঝে অনেকের সমালোচনা করলেও কম মৃত্যুহারই প্রমাণ করে করোনা মোকাবেলায় সরকার সফল। দেশে 109টি পরীক্ষাগার থাকার পরও মানুষের করোনা টেস্টের আগ্রহের ঘাটতিতে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। আজকে রেমডেসিভির দিচ্ছে, যে ট্রিটমেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হয়েছে, আমাদের দেশে একই ট্রিটমেন্ট এখানে দেওয়া হচ্ছে। শীতের দিনে কিছু বাড়তে পারে অন্যান্য দেশে, আমাদের দেশেও সে আশঙ্কা করা হচ্ছে। আমরা প্রস্তুত আছি সেই বিষয় নিয়ে, এবং বাংলাদেশের মানুষরা ওই ঢেউ দেখে ভয় পায় না। কাজে আমাদের সেকেন্ড ওয়েভ আসুক আর যত ওয়েভই আসুক, ইনশাল্লাহ বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব কিছু সফলতার সাথে আমরা পার করে যাব। এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, 7 মাসেও করোনার সঠিক চিত্র স্পষ্ট নয়, সন্তোষজনক নয় স্বাস্থ্যবিধি মানতে মানুষকে উদ্বুদ্ধ করার কার্যক্রমও। আমরা সংক্রমণের প্রথম ঢেউকে নিয়ন্ত্রণ করতে সমর্থ হইনি। সামনে শীতকাল, মানুষজন আক্রান্ত হতে পারে, এই আশঙ্কা এবং আতঙ্ক সব মিলে আমরা দেখছি করোনা প্রতিরোধী কার্যক্রমে জনসম্পৃক্ততাও তেমনি হয়নি। সঠিক কার্যক্রম গ্রহণ করে করোনা প্রতিরোধে অগ্রসর হওয়া বাঞ্ছনীয়। করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। করোনার ধাক্কায় চলতি অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি 1.6% নেমে আসতে পারে বলে মনে করছে বিশ্বব্যাংক। সংস্থাটির দক্ষিণ এশিয়া ইকোনমিক ফোকাস প্রতিবেদনে এই প্রাক্কলন করা হয়েছে। বিশ্বব্যাংক বলছে, মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অপ্রাতিষ্ঠানিক খাত। প্রায় 2 মাসের লকডাউনে বড় ধাক্কা খায় অর্থনীতি। এর প্রভাবে নিম্ন আয়ের মানুষ নগর থেকে গ্রামে ফিরতে বাধ্য হন, যাদের বড় অংশ এখনও কর্মহীন। প্রবৃদ্ধিতে এর প্রভাব পড়বে। সরকার 8.2% জিডিপি অর্জনের টার্গেট ধরলেও অর্থ বছর শেষে
0.5% ঘরে থাকবে। সংস্থাটির পূর্বাভাস বলছে দক্ষিণ এশিয়ায় নজিরবিহীন মন্দায় তৈরি পোশাক সহ সামগ্রিক রপ্তানি ও বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। কমে যেতে পারে রেমিট্যান্স। তবে এই অর্থ বছরে প্রবৃদ্ধি কমলেও আগামী বছর 3.4% প্রবৃদ্ধি অর্জনের আভাস দিয়েছে সংস্থাটি। বাংলাদেশ ও ভুটানে বিশ্ব ব্যাংকের আবাসিক পরিচালক মার্সি টেম্বন জানান, বিশ্ব মন্দা বাংলাদেশের ওপরও প্রভাব ফেলবে, তবে ধাক্কা সামাল দিতে সরকারের উদ্যোগ সঠিক পথে আছে বলে মনে করেন তিনি। পদে পদে ভোগান্তি আর বাড়তি খরচের বোঝায় দিশেহারা ছুটিতে থাকা সৌদি প্রবাসীরা 8 থেকে 10 মাসের বেকার জীবনে কাজে ফিরতে কয়েক ধাপে দিতে হচ্ছে অতিরিক্ত টাকা। কেউ স্ত্রীর গহনা বিক্রি করে আকামার মেয়াদ বাড়িয়ে নিচ্ছেন, আবার যারা নতুন করে ওয়ান ওয়ে টিকিট নিতে চাচ্ছেন তাদের গুনতে হচ্ছে লাখ টাকারও বেশি। প্রায় বছর খানেকের বেকার জীবনের অবসান হবে এমন আশার আলো দেখছিলেন এই প্রবাসী, কিন্তু সৌদি আকামা আর ভিসার মেয়াদ শেষ হওয়ায় এখন দুচোখে শুধুই অন্ধকার দেখছেন। বউয়ের স্বর্ণগয়না, আমার বোনের স্বর্ণগয়না বিক্রি করে 3.5 লক্ষ টাকা দিছি সৌদি, এখন আমার অ্যাকাউন্টে হচ্ছে না। প্রায় তো 10 মাস হয়ে গেছে সৌদি আরব থেকে আসছি, 1 টাকা ইনকাম নাই। তার মতো অবস্থা আরও অনেকের। ধার দেনা করে টাকা পাঠিয়েছেন স্পন্সর বা কফিলের কাছে, এখন মেয়াদও বাড়িয়ে নিয়েছেন অনেকে, কিন্তু তারপরও ধাপে ধাপে বাড়তি খরচে ঋণে ডুবে যাচ্ছেন প্রবাসীরা। আমরা যা কিছু ইনকাম করে নিয়ে আসছিলাম এগুলি আমাদের শেষ হয়ে গেছে ছুটি থাকাকালীন অবস্থায়। এরপর আমাদের পারিবারিক খরচ, এরপর ঢাকায় আসা যাওয়া, টিকিট কনফার্ম করার ব্যাপারে, করোনার রিপোর্ট নেওয়ার ব্যাপারে, মানে এক বিভৎস অবস্থার ভিতরে আমরা জীবনযাপন করতেছি। সৌদি আরবে 10 বছর 15 বছর সার্ভিস চাকরি করে তাদের একটা দেখা যায় চাকরি ছাইরা আসলে একটা বেনিফিট পাওয়া যায়। এখন যারা করোনার কারণে আসছে যেতে পারবে না, তাদের বেনিফিটটা কিভাবে পাবে? তবে এত কষ্টের মাঝেও কিছু ভালো খবর তো থাকেই। সৌদিতে এমন কফিলও আছেন যারা নিজের টাকাতেই বাড়িয়ে দিচ্ছেন আকামা ও ভিসা। যে তুই আসতে পারবি না, আসতে কি কর, তখন আমার শুই না আমার কফিলে গেলো, তাহলে আমি তোর মেয়াদ বাড়াই দেই না, আমার কোনো টাকা পয়সা না, কফিলে কোনো টাকা চাইও না, আমার টাকা দিতে হইব, সেই কিচ্ছু লাগে না। কফিলের আন্ডারে কাজ করেন নাকি বাইরে? কফিলের আন্ডারে কাজ করি না, কিন্তু কফিল আমি বাইরেই কাজ করি, কিন্তু কফিলে আমার কাছে কোনো পয়সা টয়সা খায় না। করোনা টেস্ট লাগবে, অফিসে যে বারবার যাওয়া লাগবে আওয়া লাগবে, পরে বলছি যে আমি যে ঢাকা যাবো বরিশাল যা, সে টাকা আমার কাছে নাই, ও আমারে 500 রিয়াল পাঠাইতেছে। ভিনদেশিরা সহানুভূতি দেখালেও দেশি ট্রাভেল এজেন্টের মাধ্যমে প্রতারণার শিকার অনেক প্রবাসী। ফিরতি টিকিট কেটে এলেও এখন দেখছেন টাকা উঠিয়ে নিয়েছেন এজেন্ট। আমাদের পুরানো টিকিটটা তো ক্যান্সেলই হয়ে গেল, তো আপনারা আবার আমাদেরকে চাচ্ছেন 1,20,000 টাকা কেন? তো যে জায়গায় আপ ডাউন টিকিট হচ্ছে 50,000 টাকা, তো ওয়ান ওয়ে টিকিট হচ্ছে আপনার 25,000 টাকা, সে জায়গায় তারা কিভাবে 1,20,000 টাকা দাবি করে, এটা আমি জানতে চাচ্ছি। আমাদের উপরে কেন এই জুলুমটা করা হচ্ছে? এদিকে বৃহস্পতিবারও ভিসা ও আকামার মেয়াদের ভিত্তিতে টিকিট দেয় সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। মহামারী করোনার ঝুঁকি বিবেচনায় এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে যৌক্তিক ও গ্রহণযোগ্য বলে মনে করেন শিক্ষাবিদ আ.ম. আরিফিন সিদ্দিক। শতভাগ সঠিক না হলেও পরিস্থিতির আলোকে এই সিদ্ধান্তকে বেছে নিতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে পরীক্ষা না হওয়ার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থী ও অভিভাবকদের। এবছরের এপ্রিলে হওয়ার কথা ছিল এইচএসসি ও সমমানের পরীক্ষা, কিন্তু করোনার ধাক্কায় চরম দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টরা। নানা বিচার বিশ্লেষণের পর বুধবার ঘোষণা আসে পরীক্ষা বাতিলের। আমরা 2020 সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে জানানো হয় জেএসসি ও এসএসসির গড় ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে শিক্ষার্থীদের। ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। যেসব শিক্ষার্থী এসএসসি পরীক্ষার পর বিভাগ পরিবর্তন করেছে তাদের মূল্যায়ন করবে আলাদা কারিগরি কমিটি। প্রায় 14 লাখ শিক্ষার্থীর একসাথে পরীক্ষা নেওয়া অনেক বড় ঝুঁকির কারণ হতে পারত বলে শঙ্কা ছিল সংশ্লিষ্টদের। তবে মানসিক চাপ থেকে মুক্তিকেই বড় হিসেবে দেখছেন উচ্চশিক্ষায় আগ্রহীরা। অনেক ক্ষেত্রেই হয়তো আমাদেরকে বলা হবে যে তোমরা তো এইচএসসি 2020 সালের ব্যাচ, তোমরা তো আসলে পরীক্ষা না দিয়েই সার্টিফিকেট পেয়ে গিয়েছো। এটা আসলে একটু খারাপ লাগবে, তবে আসলে মানে নেচারের এগেইনস্ট আমরা কেউ যেতে পারি না, তো এটা আসলেই অন্য কোনো উপায় ছিল না। যদি আমাদের এইচএসসি পরীক্ষা হতো অবশ্যই আমরা নিজেদেরকে প্রমাণ করার আরেকটু সুযোগ পেতাম, তবে এরকম মহামারীর সময়ে যদি আমাদের পরীক্ষা হতো তাহলে কিন্তু আমাদের একটা স্বাস্থ্য ঝুঁকি থেকেই যায়। যতই আমাদের নাম্বার কমানো হোক, যতই আমাদের বিষয় সংখ্যা কমানো হোক, পরীক্ষাটা যদি
হইতো তাহলে তার জন্য ভালো হইতো, কিন্তু করোনার কারণে তো পরীক্ষা দিতে পারলো না। তোমরা তো অমুক সালে পাস করেছো, অটো পাস তোমাদের জন্য, তোমরা অটো পাস করেছো, কিন্তু তারা তো প্রস্তুতি তারা নিয়েই ছিল, কিন্তু কি করবে তারা এখন? সরকারের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য। বাস্তবতা যদি বিবেচনা করি তাহলে এই সিদ্ধান্তটাকে আমার যৌক্তিক মনে হয়, গ্রহণযোগ্য সিদ্ধান্ত মনে হয়, এই কারণে যে এই মুহূর্তে এই অনিশ্চয়তার মাঝে কোনো সিদ্ধান্তই কিন্তু পারফেক্ট সিদ্ধান্ত হবে না। কোনো সিদ্ধান্তকেই আমরা বলতে পারবো না যেটা 100% সঠিক সিদ্ধান্ত। জেএসসি, এসএসসি এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল এগুলোকে সমন্বয় করে যদি দেওয়া যেত এটা আরও হয়তো ভালো হতো, এটা আমি মনে করি। বিশেষ পরিস্থিতিতে বিশেষ সিদ্ধান্ত নিতে হয় বলে মন্তব্য করেন এই শিক্ষাবিদ। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সরকার নয়, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার দায়ে বিএনপির টপ টু বটম পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন। রাজনৈতিক বিএনপি আন্দোলনে ডাক দিয়েছে, তারা একই ঢোল সকল মৌসুমে বাজিয়ে যাচ্ছে। আন্দোলন নির্বাচনে চরমভাবে ব্যর্থ বিএনপি এখন পথহারা পথিকের মতো দিশেহারা। তাদের নেত্রীর মুক্তির জন্য আন্দোলন তো দূরের কথা, একটু চাপও তৈরি করতে পারেনি। তাদের আন্দোলন মুখে মুখে, প্রেস ব্রিফিংয়ে আর ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ। এদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে ব্যর্থ বিরোধী দল বিএনপি। সরকার নয়, ব্যর্থতার দায় নিয়ে বিএনপি নেতাদেরই টপ টু বটম পদত্যাগ করা উচিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সুশাসন প্রতিষ্ঠা ও নারী নির্যাতন বন্ধ করতে ব্যর্থ হয়েছে সরকার। তাই ধর্ষণ নির্যাতনের বিরুদ্ধে মা বোনদের রুখে দাঁড়াবার আহ্বান জানিয়েছেন তিনি। সিলেট, নোয়াখালী সহ দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে নারী ও শিশু অধিকার ফোরাম। বিরোধী নেতারা অভিযোগ করেন, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে সরকার, ব্যর্থ হয়েছে নারী ও শিশুদের নিরাপত্তা দিতে। প্রতিবাদে মানুষ এখন রাজপথে বলেও জানান নেতারা। বিএনপি নেতাদের অভিযোগ, সরকারের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই এখন, ফলে দেশের বিভিন্ন জায়গায় সরকারি দলের নেতাকর্মীরা যা ইচ্ছে তাই করছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ার আহ্বান জানান বিএনপি নেতারা। সেই গৃহবধূকে কারা? ছাত্রলীগের নেতা। আবার বলে কি যারা আমাদের সদস্য নয়, নেতা নয়। কেন করছে? আপনাদের মদতে করছে, আপনাদের ছত্রছায়া করছে। আপনারা যে সমাজ তৈরি করেছেন, সেই সমাজে ভালো মানুষ হওয়ার উপায় নেই। যে এখন দুষ্কৃতকারী, যে গুন্ডা, বদমাস, দর্শনকারী, তারাই আপনাদের কাছে টিকে থাকবে। আর যারা সুন্দর সমাজ চায়, ন্যায়ের ভিত্তিতে সমাজ চায়, তাদেরকে ধ্বংস করবে। মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করতে চাই, আর ঘরে বসে থাকা নয়, আমাদেরকে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। বিশেষ করে আমি তরুণদেরকে আহ্বান জানাবো, ঘরোয়া টুর্নামেন্টগুলো সফলভাবে সম্পন্ন করতে পারলে আন্তর্জাতিক হোম সিরিজগুলো আয়োজনের দিকে নজর দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন। 3 দলের ওয়ানডে টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে বিসিবি প্রেসিডেন্টস টুর্নামেন্ট। মাহমুদুল্লাহ একাদশ ও নাজমুল একাদশের ম্যাচ দিয়ে 11 অক্টোবর শুরু হচ্ছে দিবারাত্রির ওয়ানডে টুর্নামেন্ট, যার ফাইনাল হবে 23 অক্টোবর। এখন আমরা স্টেপ বাই স্টেপ যেটা এগোচ্ছি তার অংশ হিসেবেই কিন্তু আমরা এই 3 দলের অংশগ্রহণে একটা টুর্নামেন্ট আয়োজন করছি, বিসিবি প্রেসিডেন্টস কাপ। এবং তার পরবর্তীতে আমাদের অন্যান্য যে কম্পিটিশনগুলো, স্পেশালি আমাদের যে ইন্টারন্যাশনাল কমিটমেন্টগুলো আছে, যেগুলো আমরা আমাদের হোস্ট প্ল্যানিংয়ে আছে, সেগুলো আমরা পরিকল্পনা করছি। ফিনান্সিয়াল ম্যাটার্সগুলো অবশ্যই আমাদের কনসিডারেশনে আছে। আমরা কী ফর্মে দেবো বা কীভাবে এই বিষয়টাকে অ্যাড্রেস করা যাবে সে ব্যাপারে আমরা আলোচনা করেছি এবং কিছু কিছু পরিকল্পনা অবশ্যই আমাদের রয়েছে। এই টুর্নামেন্টে না হলেও পরবর্তী যে আরেকটা টুর্নামেন্ট বা লিগ আয়োজনের পরিকল্পনা রয়েছে, সেখানে আর্থিক একটা বিষয় তো থাকবেই। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ধর্ষণের প্রতিবাদ দেশ জুড়ে অব্যাহত, মৌলভীবাজারে ছাত্রলীগের হামলা, মৃত্যুদণ্ডের বিধান সোমবার ক্যাবিনেটে উত্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর। নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনের স্বীকারোক্তি 2 আসামির 10 দিনের রিমান্ডে কালাম, শিশু ধর্ষণে
শেরপুর ও সাতক্ষীরায় 6 জন গ্রেফতার। শীতকালে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে পারে, সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। ট্রাম্পের মতোই চিকিৎসা পাচ্ছেন দেশের করোনা রোগীরা, দাবি স্বাস্থ্যমন্ত্রীর। মহামারীর ধাক্কায় প্রবৃদ্ধি 1.6% নামার আভাস বিশ্বব্যাংকের। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ।